আপনার সিচুয়েশনটা ভেরি কমপ্লেক্স এবং আপনি বলেছেন যে এটা ছোট্ট মিস্টেকের কারণে এত বড় একটা কোম্পানিটা যে ট্রান্সফার হয়েছে, তখন টিম বলতে যেটা বোঝায় যে আগের যে এমপ্লয়ার সহ কিন্তু এটা কেনা যায়। থেকে যে বিপদ আছে এটা অনেক অনেক বেটার বিপদ। পরবর্তীতে যদি সুইচ করতে যান আরো বড় বিপদে পড়ে যাবে। বলেন যে আমি সুসাইড খাবো, আমার একটা কজ দাও, কজ দেওয়ার মতো নাই, কারণ কজের অ্যালোকেশন পাওয়া যাচ্ছে না এই কারণে। আমার কেসটা একটু কমপ্লেক্স। মানে আমি 2023 সালে স্কিল ওয়ার্কার বিষয়ে সুইচ করি। তো আমি 3 বছরের ভিসা পেয়েছিলাম ওই টাইমে। তো আমি আসলে রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আছি একটা রেস্টুরেন্টে। তো আমার এমপ্লয়মেন্ট জেনুইন, আমি কন্টিনিউয়াস কাজ করতেছি। আমি এভরি মান্থের পে স্লিপ আছে, আর আমার হলিডে পেও আছে, আর আমার 2বার স্যালারি ইনক্রিমেন্টও হয়েছে। তো মানে পুরোপুরি জেনুইন এমপ্লয়মেন্ট। তো এখন আমার যে কোম্পানির আন্ডারে আমি আছি, ওই কোম্পানিতে 2025 সালে মানে গত বছর কোম্পানির শেয়ার চেঞ্জ হয়েছিল। মানে একটা নতুন ওনার আসছে, শুধু এটাই চেঞ্জ হয়েছে। বাকি ওনার প্রথমে 2 জন ছিল, পরে ওনার 3 জন হয়েছে। বাকি সবকিছু ঠিক ছিল, বিজনেসের স্ট্রাকচার ঠিক, নাম ঠিক, ঠিকানা ঠিক, সব একই, বিজনেসের অপারেশন একই। শুধু অনলি ওয়ান চেঞ্জ হয়েছে, নতুন একজন শেয়ার মানে ওনার আসছে। তো এটা আমার এমপ্লয়ার উনি হোম অফিসকে জানাইছে। তখন হোম অফিস যে কাজটা করলো, ওরা বলছে তোমার স্পন্সর লাইসেন্সটা সারেন্ডার করে দেওয়ার জন্য। তো ওরা সারেন্ডার করছে এন্ড ওদেরকে একটা নতুন লাইসেন্স দেওয়া হয়েছে। তো তখন আমাদের কোম্পানির যে ইমিগ্রেশন অ্যাডভাইজার ছিল, ওইটা উনি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলছে। মানে ওনার অজ্ঞতাবশত আমার এমপ্লয়ারকে জিজ্ঞেস করছিল যে আমার যে এক্সিস্টিং লাইসেন্স আন্ডারে 4 জন কর্মী আছে, মানে ইমিগ্রেন্ট ওয়ার্ক পারমিটে, ওদের কি লাইসেন্সে শিফট করবো কিনা। তখন উনি আসলে একটা মিস ইনফরমেশন দিছে, রং ইনফরমেশন দিছে। বলছে তোমাদের কিছু করা লাগবে না, ওদের যখন ভিসা এক্সটেনশন হবে ওদের নতুন লাইসেন্স থেকে অটোমেটিক এক্সটেনশন হয়ে যাবে। তো এখন গত বছর এই বছরের মে মাসে আমার 3 বছরের ভিসা শেষ হয়েছে। আমার এমপ্লয়ার কস্ট এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছে, তখন হোম অফিস এটা রিফিউজ করে দিল। ওরা বলছে তোমাদের তো টিউব ট্রান্সফার বা এরকম কিছু একটা হয় নাই। জি, এখন তো এটার কারণে আমার কস্টটা রিজেক্ট করে দিছে। তো আমার ভিসা গত মাসের 14 তারিখে আসলে এক্সপায়ার হয়ে গেছে। আমার ভিসা যেদিন এক্সপায়ার হয় আমি সেদিনেই করছিলাম, মানে উইদাউট কস্ট অ্যাপ্লিকেশন করে রাখছি, মানে টু বি প্রোটেক্টেড আন্ডার সেকশন 3C। তো এখন আমার এমপ্লয়ার সেকেন্ড বারের মতো কস্ট করছে, ওরা টিউব ইস্যুটা ফিক্স করার চেষ্টা করছে। ওটা এগ্রিমেন্ট করে হোমকে পাঠাইছে, তারপর দ্বিতীয়বার কজ এক্সপ্রেশন করছে প্রায়োরিটি সার্ভিসে। তো ওরা প্রায় 6 দিন পরে 6 ওয়ার্কিং ডেজ পরে কিছু এক্সট্রা ডকুমেন্ট চাইছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, আরটিআই, পে স্লিপ, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এসব কিছু ডকুমেন্ট ওরা চাইছে। তো এটা দেওয়ার পরে আবার 5 দিন পরে রিপ্লাই আসলো, যেটা কমপ্লেক্স কেস, ওরা নির্ধারিত টাইমের মধ্যে এটা করতে পারবে না, এন্ড ইট ক্যান টেক আপ টু 18 উইকস। তো আমি এখন এই বিষয়ে নিয়ে খুবই উদ্বিগ্ন আছি, মানে আমি প্রচন্ড স্ট্রেসে আছি। তো আমি যেটা শুনতেছি যে আই মাস্ট সাবমিট বায়োমেট্রিক বাই 8 উইকস, 5 সপ্তাহের মধ্যে আমার অবশ্যই বায়োমেট্রিক সাবমিট করতে হবে। এখন ওইখানে হোম অফিস বলতেছে 18 সপ্তাহ লাগতে পারে এই বিষয়টা। আর আদৌ বিষয়টা হবে কি হবে না এটাও শিওর না, যে ওরা কস্ট দিবে নাকি দিবে না তাও শিওর না। আর ওইটা 18 উইকসও লাগতে পারে। তো আমি আসলে বুঝতেছি আমি কি করব। আমার সবাই বলতেছে, মানে যারা আছে, আমাকে অবশ্যই 8 সপ্তাহের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো আমি উইদাউট কস্ট আমি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিব? এটার সমাধান কি? আমি কি করবো আসলে আমি কিছুই বুঝতেছি না। পরামর্শ দিয়ে। ধন্যবাদ। আপনার সিচুয়েশনটা ভেরি কমপ্লেক্স এবং আপনি বলেছেন যে এটা একটা ছোট্ট মিস্টেকের কারণে এত বড় একটা আমার এমপ্লয়ার আসলে অত্যন্ত মানে আমাকে ঢাকার জন্য অত্যন্ত মানে চেষ্টা করে যাচ্ছে। মানে আমার জেনুইন এমপ্লয়মেন্ট, আমি প্রত্যেকটা মাসে বেতন পাইছি, আমার স্যালারি পাইছি, বোনাস পাইছি, ইনক্রিমেন্ট পাইছি, হলিডে পাইছি, সবকিছু। ওরা এখনো রাখার জন্য ওরা অত্যন্ত আগ্রহী। এটা কোন ধরনের বিজনেস? এটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওকে, ধন্যবাদ আপনার কলের জন্য। আপনার ডিটেলস আমি শুনলাম। আপনি যেটা বলতে চাচ্ছেন যে যেহেতু ওনারশিপ চেঞ্জ হয়ে গেছিল, অতএব নতুন করে আবার স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো যেহেতু নতুন স্পন্সর লাইসেন্স যখন
নতুন অনার হওয়ার সময় আসলে আগের যে কোম্পানিটা যে ট্রান্সফার হয়েছে তখন টিপ বলতে যেটা বোঝায় যে আগের যে এমপ্লয়ার সহ কিন্তু এটা কেনা যায়। দুটো অপশন, একটা হচ্ছে আগের এমপ্লয়মেন্ট সহ আগের যারা ছিল তাদেরকে সহই কেনা যায়, অতএব তারা এখানে কন্টিনিউশন করবে এমপ্লয়মেন্টে। এটাই হচ্ছে টিউব একটা কন্ট্রাক্ট, ইউরোপিয়ান একটা সেটা অনুযায়ী যদি হয় তাহলে এই ফ্যাসিলিটিটা অ্যাডভান্টেজটা আপনারা পেতেন। যেহেতু এটা করা হয়নি যে কারণে আপনারা নতুন করে এমপ্লয়মেন্ট এখানে নেওয়া লাগছে এবং নতুন করে আপনাদের জন্য কস অ্যাপ্লিকেশন অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল এবং সেটা আনফর্চুনেটলি রিফিউজ হয়ে গেছিল এবং আবার অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং কমপ্লেক্স নেচার বলে ওরা হয়তো একটু সময় নিচ্ছে। আর আপনি রাইটলি যেটা করেছেন সেটা হচ্ছে যে কস নেই, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন এবং আপনি কাভার লেটারে তাদেরকে উল্লেখ করে দিচ্ছেন যে এই সিচুয়েশন, তো এই মুহূর্তে আপনি কস দিতে পারছেন না, যাতে করে এই অ্যাপ্লিকেশনটা তারা হোল্ড করে রাখে। তো আপনি রাইট জিনিসই করেছেন। এখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেটা ডেডলাইন আছে সেই ডেডলাইনের ভিতরে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে কিংবা আপনার লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করতে বলেন, করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি বায়োমেট্রিক দিয়ে দেন। বায়োমেট্রিক দেওয়ার পরে যেটা করতে হবে, আগেও যেটা করেছেন, আবার নতুন করে আপনি হোম অফিসকে লিখুন যে আমি বায়োমেট্রিক দিয়ে দিলাম এবং পুরো সিচুয়েশনটা এই, যেহেতু লয়ারের ভুলের কারণে টিউব যেটা এমপ্লয়মেন্টগুলো যেটা চেঞ্জ করে এখানে মার্চ করার কথা সেটা করা হয়নি এবং যে কস্ট অ্যালোকেশনের জন্য অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছিল ইনিশিয়ালি এবং আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং এটা কমপ্লেক্স নেচার কারণে সময় লাগছে। অতএব আপনার অ্যাপ্লিকেশনটা যেন ডিসিশন না নেয় এই আনলেস এই যে কস্ট অ্যালোকেশনের অ্যাপ্লিকেশনটার উপরে যদি কোনো ডিসিশন না হয়ে থাকে, এই যে আপনি করতে পারেন। আর কি ডিসিশন হবে, পজিটিভ নেগেটিভ, এগুলো তো সম্পূর্ণ কোনো হোম অফিসের উপর নির্ভর করছে এবং আপনার লয়ার কিভাবে রিপ্রেজেন্টেশন করেছেন, কিভাবে ডকুমেন্টগুলো দিয়েছেন সেটার উপর নির্ভর করবে। আমি যেটা বুঝতে পারছি যে যেহেতু আগে ছিল লাইসেন্স, তারপরে এবারও লাইসেন্স হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আসলে যেটা যাওয়ার হয়ে গেছে এবং সামনে যেটা হয় এটা আপনাকে ফেস করতেই হবে। তো আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। একটা বছর হয়ে গেছে কিন্তু আমার এমপ্লয়ার হোম অফিস থেকে কোনো নোটিশ পাই নাই বা আমিও কোনো নোটিশ পাই নাই। মানে আমি এক মাস আগেও জানতাম না আমি বা আমার এমপ্লয়ার যে এমন কিছু একটা হতে পারে। দ্যাটস ফাইন। তো মানে তো আপনার পারমিশন টু ওয়ার্ক তো থাকছেই, 3C অনুযায়ী আপনি তো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যেটা হচ্ছে যে আপনার আসলে অ্যালোকেশন না হলে তো আপনার কস্ট রেফারেন্স না হলে তো আপনার অ্যাপ্লিকেশনটা তো সাকসেস হবে না। সেই জন্য আপনারা আপনার যদি লয়ার থাকে সবকিছু এক্সপ্লেন করে যে কস্ট অ্যালোকেশনের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এবং ওরা যে আরো বেশি সময় নিয়েছে, এগুলো সব আপনি আপনার যে অ্যাপ্লিকেশন যেখানে করেছেন সেখানে আপনি জানিয়ে রাখেন। ওরা অ্যাপ্লিকেশনটা মূলত কোনো ডিসিশন না নিয়ে হোল্ড করে রাখবে যতক্ষণ না পর্যন্ত ওই কস্ট অ্যালোকেশন হয়। ঠিক আছে? এই ছাড়া আর আপনার আসলে এটা শুনে আমার ভালো লাগলো, মানে এটা একটু মানে রিল্যাক্সিং। আর এটা এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, এটা অ্যাসেপ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু? মানে কস্টটা আসলে কি অ্যাসেপ্ট হবে নাকি আমি দ্বিতীয় এমপ্লয়ার খোঁজা শুরু করে দিব? অ্যালোকেশনের ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন ভেরি ডিফিকাল্ট করে ফেলেছে অ্যালোকেশন। এখন আগের মতো মিল্ক অ্যান্ড রাইস নাই, এখন অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে এবং এটা নির্ভর করবে যে আপনাদের ইসের ডিসপোজেবল ইনকাম কি পরিমাণ। আপনি বলছেন যে 5টা কস্টের জন্য অ্যাপ্লাই করেছে, তাই তো? 5 টোটাল 4টা, আমরা টোটাল 4 জন ছিলাম। গত বছরে একজন কোম্পানি থেকে চলে গেছে, মানে উনি নিজে রিজাইন দিয়ে দিছে। তো এখন আমরা 3 জন আছি। কোম্পানি এটাও জানাইছে যে একজন চলে গেছে। তো আমি জানি না আপনি জানেন কিনা ওদের গ্রস কত এবং ডিসপোজেবল ইনকাম যেটা ট্যাক্স মিলিয়ন। তাহলে আপনারা পাবেন, তাহলে আপনি পাবেন। শুধু গ্রস না, কি পরিমাণ ওরা ভ্যাট দেয়, ট্যাক্স দেয় এবং আপনাদের যে 3 জনের স্যালারি ওদের প্রফিট কস্ট থেকে দিতে পারবে কিনা, এটা যদি ওরা হয় তাহলে ওরা পাবে। কোম্পানি চলবে কিন্তু কোম্পানির
প্রায় মাসে প্রায় 40 থেকে 50,000 পাউন্ডের বেশি সেল আছে। ওকে, তাহলে আমার মনে হয় যে কস্ট পাবেন, আর আপনি কস্টের জন্য চেষ্টা করেও কিন্তু আপনি পাবেন না, বুঝতে পারছেন? এবং এটা যেহেতু এস্টাবলিশড কোম্পানি এবং এটা আপনার বেতনও দেয়, অন্য কোথাও আপনি চেষ্টা করবেন, তারা যদি কস্টও দেয় তারা হয়তো কাজ দেবেন না, তখন আপনি আরো বিপদে পড়ে যাবেন। তার থেকে যে বিপদ আছে এটা অনেক অনেক বেটার বিপদ, আর পরবর্তীতে যদি সুইচ করতে যান আরো বড় বিপদে পড়ে যাবেন। তো সেই কারণে আসলে বড় বিপদে যাবেন নাকি ছোট বিপদ যেটা আছে যেখান থেকে আপনি উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে সেটা যাবেন, সেটা আপনি নিজে বুঝবেন, ঠিক আছে? আর কস বললেই কিন্তু আপনি পারবেন না। আমি যদি বলি যে আপনি যান কসে, আপনি যদি বলেন যে আমি সুসাইড খাবো, আমার একটা কস দাও, কস দেওয়ার মতো নাই, কারণ কসের অ্যালোকেশন পাওয়া যাচ্ছে না। এই কারণে আপনি তো জানেন যে এই কোম্পানিটা হয়তো বেটার, এই কারণে এদের ইনকাম আছে এবং এরা ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, কিন্তু আমাদের আপনি যেখান থেকে কস্ট নিতে চাইবেন তাদের আসলে সেই পরিমাণ ইনকাম নাই। ইনকাম না হলে এখন আর কিন্তু কস্ট দিচ্ছেন না। অতএব আপনি ওখানেই থাকেন, ওখানেই চেষ্টা করেন। আশা করি একটা কমপ্লেক্স সিচুয়েশনে তো পড়ে গেছেন, ওনারশিপ চেঞ্জ হয়ে সেটাকে ওভারকাম করা যেত যদি ভালো লয়ার থাকতো, ঠিকমতো গাইডেন্স পেতো তারা। তো যেগুলো যেহেতু পায় নাই, অতএব আপনার এখন ভাগ্যের উপর ছেড়ে দেন এবং আপনি যে সিচুয়েশন আছেন নট ব্যাড, এখন দেখেন কি অবস্থা দাঁড়ায়, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে।